এই অক্টোবরের 13 তারিখে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে, অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র। এর আগে অবস্থান করছিল হচ্ছে রাহুর নক্ষত্র, যেটা হচ্ছে সাথী নক্ষত্রে। এবং রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এটা ঠিক, কিন্তু নবাংশে ছিল হচ্ছে মেষ নবাংশে। অর্থাৎ মঙ্গলের যে অবস্থান রাহুর নক্ষত্রে ছিল এটা কিন্তু অতটা ভালো অবস্থান ছিল না, তাও কি আবার চতুর্থ ঘরে। তো যাই হোক, মঙ্গলের এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে কর্কট রাশির উপর কিভাবে প্রভাব পড়বে আর কি, কর্কট রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সাথে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। তো যাই হোক, মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তো কারক গ্রহ, পঞ্চম ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি সাধারণ রাশি, আর কর্মের ঘর, কর্মের ঘরটা হচ্ছে মেষ রাশি। তো এই দুটি ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, চতুর্থ ঘরে অবস্থান করছে বুধের সাথে জুতি তৈরি করে, এবং মঙ্গলের যে দৃষ্টি সেই চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে উচ্চ রাশিতে পড়ছিল, আবার সপ্তম দৃষ্টি দিয়ে নিজের কর্মের ঘরকে দেখছে যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি মেষ রাশি, এবং অষ্টম দৃষ্টি লাভের ঘরে থাকছে সেটা হচ্ছে বৃষ রাশিতে। তো মঙ্গল রাহুর নক্ষত্র অবস্থান করছিল, এটা অবস্থান, আর রাহু কিন্তু নক্ষত্র দিক থেকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করলেও নবাংশ কিন্তু মঙ্গলের মেষ নবাংশেই কিন্তু ছিল, মানে আছে আর কি। তো এর জন্য কিন্তু মঙ্গলের চতুর্থ ঘরে এই অবস্থান ভালো না, এবং তার সাথে বুধের অবস্থান। তো বুধ আর মঙ্গলের সম্পর্ক তো শত্রুতা, তো বুধও কিন্তু আবার এই রাহুর নক্ষত্রে অবস্থান করছে। 15 তারিখ আবার বুধ কিন্তু চলে আসবে, নক্ষত্র পরিবর্তন করবে, তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এই বিশাখাতেই চলে আসবে। আর দেবগুরু বৃহস্পতি 18 তারিখে আবার উচ্চ অবস্থায় চলে আসবে। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতেই থাকছে, অতিচারী ভূমিকায় রাশি যখন পরিবর্তন করবে 18 তারিখে, তখন রাশির উপরে এসে অবস্থান করবে। অর্থাৎ খুবই একটা কিন্তু ভালো মানে পজিশন হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে আগামী সময়গুলোতে। এই কারণে বলছি, কারণ মঙ্গল 13 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, বুধ 15 তারিখে চলে আসছে নক্ষত্র পরিবর্তন করছে, রাহু আগে থেকে পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে রয়েছে, আর শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন করলে এই 3 তারিখে অক্টোবরের 3 তারিখে চলে আসলো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে। তাহলে এই 4টি গ্রহ যেরকম দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে, সেরকম দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকছে, তাও আবার নিজের নক্ষত্র পুনর্বসুতে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে উচ্চ অবস্থায় থেকে এই 4টি গ্রহ সম্পূর্ণভাবে একদম দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসলো। আবার মাসের মধ্যভাগে সূর্যও রাশি পরিবর্তন করবে, তখন সূর্য মঙ্গল বুধের জুতি তৈরি হবে চতুর্থ ঘরে। তো অনেক দিক থেকে কিন্তু অনেক রকম মানে উন্নতির জোয়ার থাকছে এই সময়কালে এই কর্কট রাশির। খুবই একটা সুসময় তৈরি হচ্ছে কর্কট রাশির জীবনে, যেটা কল্পনার বাইরে হবে, সব দিক থেকে উন্নতির চরম শিখরে যাবে। এর আগে তো শনি নিজের নক্ষত্র ছিল, যেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান, ভাগ্যের ঘরে বক্রী অবস্থায় অবস্থান করছে, নিজের পাপ প্রভাব হারাবে, কিন্তু এরা তো পাপী, এটা তো পাপী গ্রহ, এর না কিছু পাপ প্রভাব অবশ্যই দিবে। তো অবশ্যই মানে সমস্যা তৈরি হচ্ছে কর্কট রাশির জীবনে, কিন্তু গুরুর নক্ষত্রে আসার পর সমস্ত কিছু এখন উল্টো দিকে চলবে, মানে খুব ভালো দিকে হতে থাকবে কর্কট রাশির জীবনটা। যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে, ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজ সম্ভব হবে, অনেক দিক থেকে উন্নতি, কর্মের জায়গাটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কর্মের ঘরকে নিজের ঘরকে মঙ্গল নিজে দেখছে। তো গ্রহ যখন নিজের ঘরকে নিজে দেখে, তাও আবার নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তাই তো সেই ঘরের ভালো ফল দিতে বাধ্য এখন, মানে ভালো ফল দিবে এক কথায় বলতে গেলে, এটা জ্যোতিষীয় সূত্র। তো রাহুর নক্ষত্রে যেটা পার ছিল না, সেটা কিন্তু ওই নিজের নক্ষত্রে, নিজের বলছি গুরুর নক্ষত্র থেকে সেই জিনিসটা করবে। তারপরে বুধের সাথে সূর্যের সাথে জুতি তৈরি হচ্ছে, সূর্যের নিজভঙ্গ হয়ে যাচ্ছে এইখানটাতে, মানে একটা খুব ভালো অবস্থান আগামী দিনে কর্কট রাশির জন্য হতে যাচ্ছে। তো যাই হোক, বিশাখা নক্ষত্র এই যে নক্ষত্রটা, এই নক্ষত্রটাও কিন্তু খুব ভালো নক্ষত্র, মানে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে বিশাখা। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুবই মেহনতি স্বভাবের হয়, পরিশ্রম করতে খুব ভালোবাসে, সাকসেস পেতে খুব ভালোবাসে, জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে এরা খুব ভালোবাসে, এবং নিজের জীবনের লক্ষ্যে পৌঁছে যাওয়ার যে সফলতা, সেই সফলতার পরেও কিন্তু চিন্তাভাবনা ওদের অন্যরকম হয়, যে আরও যদি কোনো এর থেকে আরও যদি কোনো অন্য
কোনো ভালো লক্ষ্য থাকে সেই লক্ষ্যে পৌঁছানো। অর্থাৎ এদের লক্ষ্য কিন্তু থেমে থাকে না। সফলতা পাওয়ার পর কি হয়, অনেকে থেমে যায়, কিন্তু এদের চিন্তাধারাটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তাহলে মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়, এবং মঙ্গল এই চতুর্থ ঘরে অবস্থান করছে। তাহলে মঙ্গলের দৃষ্টিই থাকছে কর্মের ঘরে, অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের পরিশ্রম, পুরুষার্থ এগুলো তো দেখার মতন হবে এই সময়কালে কর্কট রাশির, এবং নিজের কর্মে সফল হবে এক কথায় বলতে গেলে। এবং সফল হওয়ার পর এরা থেমে থাকবে না, এদের লক্ষ্যটা আরও বড় হয়ে যাবে, চিন্তাধারাটা কিন্তু বড় হয়ে যাবে। কারণ বিশাখা নক্ষত্রে আমাদের যে জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হয়েছে, যে চিহ্নটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি বিজয় গেট। অর্থাৎ আগেকার দিনে যে রাজারা যুদ্ধ জয় করে যখন দেশে ফিরত বা রাজ্যে ফিরত, তখন সেই রাজাদের যে সম্বর্ধনা দেওয়ার জন্য রাস্তার মধ্যে বড় বড় গেট তৈরি করা হতো, সেই গেট কিন্তু এই জিনিসটাই বোঝাচ্ছে। অর্থাৎ একটা জীবনে বড় সম্মান, বড় পদ নিজের কর্মের জন্য পেয়ে যাওয়া। তবে এই কর্ম, রাজা তো যুদ্ধ জয় এমনি এমনি হবে না, সংঘর্ষ, যুদ্ধ এগুলো করেই রাজাকে যুদ্ধ জয় করতে হয়। তো সংঘর্ষের মধ্যে সফলতা, এটাও কিন্তু বোঝাচ্ছে। আরেকটি দেওয়া হয়েছে এই সিম্বল, সেটা হচ্ছে কুমারের চাক। চাক বলতে যে চাকের মধ্যে মাটি রেখে দিয়ে চাক ঘুরিয়ে মাটির যে একটা আকৃতি দেওয়া, প্রথমে মাটি নরম থাকে তারপরে শক্ত হয়, এই রকম কিন্তু যারা জীবনে যদি কোনো লক্ষ্য নিয়ে নেয় তো সেই লক্ষ্যে পৌঁছানো এদের স্থির হয়ে যায়। তবে লক্ষ্যটাকে শুধু দেখিয়ে দিতে হবে বিশাখা নক্ষত্রে, বা লক্ষ্য স্থির করে নিতে হবে যে ওটাই আমার অ্যাম্বিশন, আমাকে ওই জায়গাতে পৌঁছাতে হবে। তাহলে কিন্তু সেই জায়গাতে কর্কট রাশি পৌঁছাতে পারে এই সময়কালে নিজের কর্মের দ্বারা। এবং এই যে নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কে, ইন্দ্রদেব এবং অগ্নিদেব। অর্থাৎ এদের চিন্তা কিন্তু আবার অন্যরকম হয়। যেরকম ইন্দ্রদেব কিন্তু নিজের পদ নিয়েও চিন্তাতে থাকে, যে নিজের সিংহাসন নিয়ে চিন্তাতে থাকে। কিন্তু ইন্দ্রদেব কেমন, সেটা হচ্ছে যে ইন্দ্র কিন্তু ভাবে যে এই তো বোধহয় কেউ তপস্যা করবে, ওদিকে ব্রহ্মদেব আর ওই ভোলে বাবা দিয়ে দিবে আশীর্বাদ, বর দিয়ে দিবে, আর ওদিকে সিংহাসন টলমলো। তো এরকম কিন্তু নিজের কাজের জায়গাকেও নিয়ে চিন্তা করে যে কাজটা থাকবে কি থাকবে না, এরকম হয়। এবং দুটি মানে ইন্দ্র আর অগ্নি, এই দুই দেবতার অধিপতি দেবতার, যার জন্য দনমন স্বভাবের থাকে। কিরকম, যে কাজ করার আগে ভাববে যে কাজটা করব, যদি বিপদ বা কোনো কিছু খারাপ হয়ে যায় করব না কাজটা, এটা না করেও পস্তায়। আবার যখন কাজ করে নিবে তারপরেও পস্তায় যে কেন যে করলাম, আগে না করলেই ভালো। তো এরকম। আর এদের লক্ষ্য কিন্তু স্থির থাকে না, লক্ষ্য কিন্তু টার্গেট যখন অ্যাচিভমেন্ট করে নেয়, বড় লক্ষ্যে পৌঁছে যায়, তখন কিন্তু লক্ষ্যটা আবার বেরিয়ে মানে আরও উন্নত হয়ে যায়, যে আরও যদি কিছু জীবনে প্রাপ্তি থাকে। অর্থাৎ যারা ব্যবসায়িক, যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের মধ্যে কিন্তু লোভ লালসা এই সময়ের মধ্যে কিন্তু ভালো থাকবে। যে ব্যবসা করলাম ওখানটাতে 10-20 হাজার টাকা কামাই করলাম, তারপরে চিন্তা করবে যে যদি আরও একটু বেশি যদি কামাই করতে পারতাম, এরকম চিন্তাধারা। এবং সেই চিন্তাকে মানে সফল করার জন্য আবার নতুন উদ্যোগ, নতুন চিন্তাধারা, নতুন পরিকল্পনা কিন্তু তৈরি করে। তবে বিশাখা নক্ষত্রের মধ্যে কিন্তু এই সময়কালে ধর্মের গুণটা বিশেষভাবে প্রভাবিত হবে, কারণ গুরুর নক্ষত্রে চলে আসলো। আর গুরুর নক্ষত্রে আসা মানেই ওই পরোপকারিতা, তারপরে মায়া, মমতা, ধর্মের প্রতি একটা বিশেষ রুচি, এগুলো কিন্তু চলে আসবে এই মঙ্গলের। মঙ্গল কি, যে সেনাপতি, তখন মঙ্গল থেকে কি হয় যে একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, গন্ডগোল, অশান্তি, এরকম কিন্তু। তো গন্ডগোল অশান্তি করবে, যে বিপদে পড়েছে তার পাশে যে দাঁড়াবে, যে কেউ বিপদে পড়েছে ওর জন্য কারোর ফেস হয়ে যাওয়া, যে কে দুর্বল লোকের উপর বা দুর্বলের উপর কে অত্যাচার করছে তার বিপদে যে মানে মানে পাশে দাঁড়ানো, বা কেউ কোনো জায়গাতে বিপদে পড়েছে কোনো আর্থিক দিক থেকে, তাকে যে কিছুটা সাহায্য করে দেওয়া, সেটা অর্থের দিক থেকে হোক বা দৈহিক বল দিয়ে হোক, সেই জায়গাগুলো কিন্তু এই সময়কালে হবে। কারণ গুরুর নক্ষত্রে আসা মঙ্গল মানে এর মধ্যে মায়া, মমতা, এই জিনিসটাও কাজ করবে। এবার মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র, অর্থাৎ ভূমি সংক্রান্ত কাজের ব্যাপারে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাগুলোতে বিশেষভাবে এই সময়কালে সফলতা পেয়ে যাবে। যারা রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন বা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষ সফল হবে। তার সাথে সফল হবে কোন জায়গাতে, মঙ্গল সেনাপতি, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খাবারের কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতি। এবং যেহেতু মঙ্গল থেকে আবার অথরিটি জিনিসটাকেও দেখা হয় এবং সূর্যও চলে আসবে, তো প্রশাসনের দিক থেকে উচ্চ আধিকারিক পোস্টের সাথে যারা যুক্ত রয়েছেন বা উচ্চ আধিকারিক পোস্টের জন্য যারা পরীক্ষা, এক্সাম, এগুলো ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, বা যারা রয়েছেন তাদের প্রমোশন হয়ে যাওয়া জীবনে, এটাও কিন্তু বোঝাচ্ছে। কিংবা সরকারের দিক থেকে কোনো পুরস্কার প্রাপ্তি, বা যে প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানে
পুরস্কার পেয়ে যাওয়া নিজের কর্মের জন্য, নিজের ভালো গুণের জন্য, এটাও কিন্তু বুঝাচ্ছে এই বিশাখা নক্ষত্রের। তবে কর্মক্ষেত্রে যে সংঘর্ষ থাকবে না এটাও বলা ভুল, সংঘর্ষ অবশ্যই থাকবে, কারণ যুদ্ধ জয়, রাজ্য জয়, একটাই কথা বললাম যে রাজ্য জয় করতে গেলে একটা সংঘর্ষের প্রয়োজন থাকে, যুদ্ধ করতে হয়, তারপরেই রাজ্য জয় হয়, তো সংঘর্ষও থাকবে। তো যার জন্য কিন্তু সংঘর্ষের মাধ্যমে সফলতা এই সময়কালে অবশ্যই পাবে। তবে এদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই নক্ষত্রে, কারণ কি যে নার্ভ, ব্যথা, বিষ এগুলো কিন্তু কেটে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। অতএব এগুলো যাদের কেটে গেছে, ট্রিটমেন্ট করছেন না, তাদের কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবে। নার্ভের যাদের সমস্যা রয়েছে, নার্ভের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যথা, বিষ যাদের রয়েছে তারাও কিন্তু বিশেষভাবে এই সময়কালে সাবধান। বিশাখা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র। এই নক্ষত্রে যেদিন পড়বে সেই নক্ষত্রের দিন যদি কেউ নিজের ভবিষ্যৎ বা আগামী দিনের যদি প্ল্যান করে রেখে দেয় যে আমাকে জীবনে এই অফিসার হতে হবে, আমাকে জীবনে আইপিএস হতে হবে, আমাকে জীবনে সেনাবাহিনীর প্রধান হতে হবে, এই লক্ষ্যটা যদি লিখে রাখে এবং ওই লক্ষ্যের দিকে যদি দৌড়ায়, তাহলে প্রকৃতি, ঈশ্বর তাকে কিন্তু সাহায্য করে। এটা কিন্তু বিশাখা নক্ষত্রের উপর ঈশ্বরের কিন্তু একটা বিশেষ কৃপা রয়েছে। যার জন্য এই নক্ষত্রে এই রকম যদি কেউ করে রাখে যে নিজের ডেলি রুটিন করে দিল যে আমি সকালে অমুক সময় ঘুম থেকে উঠবো, তারপরে পড়াশোনা করব, তারপরে এইভাবে নিজের কাজকর্ম করব, অবশ্যই সফল হবে সেই দিক থেকেও। তো যার জন্য কিন্তু এই নক্ষত্র খুবই ভালো নক্ষত্র। জীবনের টার্গেটকে, জীবনের লক্ষ্যকে পূরণ করার নক্ষত্র হচ্ছে এই নক্ষত্র। আর এই নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে, আবার বুধ অবস্থান করবে, খুবই ভালো অবস্থান। গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক এবং গুরুর দৃষ্টি থাকবে 18 তারিখ পর্যন্ত, অত্যধিক ভালো অবস্থান। তার সাথে শনি আর রাহু সম্পূর্ণভাবে কবজায় আসছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ কর্মক্ষেত্রে যেই কর্ম করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে এই কর্কট রাশির। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হয়, ভুলবেন না। কারণ ইউটিউবের জগৎ কোথায় কোন চ্যানেল কোন জায়গাতে হারিয়ে যাবে তখন বলাই মুশকিল। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমাদের নতুন নতুন আপডেট আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।